শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি ডাক আই1 টিভির নিয়মিত অনুষ্ঠান আমাদের ঢাকা দেখার জন্য। আমাদের ঢাকা মূলত ঢাকা ভিত্তিক একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ঢাকার বিখ্যাত ব্যক্তিগণ যারা গুণীজন, এই গুণীজনের স্বর্ণালী অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তুলে ধরা হয়। প্রতি অনুষ্ঠানে এখানে আমাদের বুলবুলাই থাকেন, কিন্তু আজকে অনুষ্ঠানে তার অনুপস্থিতির কারণে আমি আজকে মোহাম্মদ আমানুল্লাহ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের মাঝে থাকব। বিজয়ের মাস আমাদের এই দিনে, এই মাসে আমরা পেয়েছি বিজয়। পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটি পতাকা এসেছে, একটি মানচিত্র এসেছে, যাদের কারণে আমরা এই মানচিত্র পেয়েছি, একটি দেশ পেয়েছি। তেমন একজন বিখ্যাত ব্যক্তির সাথে আজকে আমরা পুরো অনুষ্ঠান জুড়ে বাংলাদেশ থেকে সরাসরি কথা বলবো। আপনারা সবাই তাকে চিনেন। তিনি একজন বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ নন, তিনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং আপনারা জানেন ঢাকার প্রাণকেন্দ্র কেরানীগঞ্জ, এবং সেই কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধার কমান্ডার এবং সাবেক এমপি। আমি পরিচয় করে দিচ্ছি সেই মুক্তিযোদ্ধা। আমি আজকে খুবই গর্বিত এবং আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। এমন একজন ব্যক্তির সাথে আমি পরিচয় করিয়ে দেব আপনাদের, যেই বীর সন্তানের কারণে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি পতাকা, একটি মানচিত্র। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের গেস্ট, বাংলাদেশ থেকে সরাসরি সম্পর্ক জনাব মোস্তফা মহসিন মন্টু ভাইয়ের সাথে। মন্টু ভাই, আজ এই সাপ্তাহিক আয়োজন আমাদের ঢাকা প্রোগ্রামে আপনাকে স্বাগত। আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাই মহান বিজয় দিবসের। ঢাকার পক্ষ থেকে লন্ডন প্রবাসী যারা বাংলাদেশি আছেন এবং ওই দেশে যারা বসবাস করছেন তাদের সবাইকে আমি মহান বিজয় দিবসের অভিনন্দন জানাচ্ছি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা মহসিন ভাই। এই মাস বিজয়ের মাস। আপনাদের মতন বীর সন্তানদের কারণেই আজকে আমরা একটা দেশ পেয়েছি। আজকে আমি লন্ডনে এসেছি, বাংলাদেশে পরিচয় দিচ্ছি শুধু আপনাদের কারণে। আপনাদের মতন বীর সন্তানেরা যদি সেই সময় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে না পড়তেন, পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে পরাজয় না করতে পারতেন, তাহলে আজকে আমার পরিচয় হয়তো বাঙালি হতো না, বাংলাদেশি হতো না, হয়তো অন্য কোনো পরিচয় হতো, হয়তো আমি পৃথিবীতে আসতাম কিনা সেটাও সন্দেহ ছিল। কারণ পশ্চিম পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে নিধন শুরু করেছিল আমাদের এই দেশে, তারা পুরো দেশকে একেবারে জনশূন্য করে ফেলবে এইভাবে হামলা চালিয়েছিল। আপনার সবচেয়ে আপনার পরিচয় একটি, আপনার দেশ বরেণ্য রাজনীতিবিদ, আপনাকে দেশের আনাচে কানাচে সবাই আপনাকে চিনে। তা আমার কাছে সবচেয়ে বড় পরিচয় হলো আপনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আমার জাতির গর্বিত সন্তান। 1971 সালে আপনি জানতেন যে যুদ্ধে যাওয়া মানে নাও ফিরে আসতে পারেন, জীবনের ঝুঁকি নিয়ে কেন পাকিস্তান হানাদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিলেন? যদি আপনাকে দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। ধন্যবাদ। আসলে আমি নিজেকে খুব বড় মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে মনে করি না। আমি একজন সাধারণ মুক্তিযোদ্ধাদের সমসাময়িক সহ মুক্তিযোদ্ধা, সাধারণ মুক্তিযোদ্ধা। আর দেশের প্রয়োজনই সেই সময় যারা আমরা বয়সে তরুণ ছিলাম, দেশের যখন প্রয়োজন এসেছে, ডাক এসেছে, তখনই আমরা অনুভব করেছি যে এখনই যুদ্ধে যাওয়ার সময়, অর্থাৎ দেশ মাতৃকাকে মুক্ত করা। এবং আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের ছাত্র জীবনটা, যখন আমার জন্ম, অবশ্য ছোটবেলায় আমার জন্মগ্রহণ করেছি আমি কলকাতায়, যদি আমার বাড়ি কেরানীগঞ্জ ঢাকায়। আমার বাবা চাকরি করতেন কলকাতায় ইসলামী কলেজে, ইউনিভার্সিটিতে। তো সেখান থেকে আমরা আবার পার্টিশনের পরে চলে আসলাম ঢাকাতে। ঢাকার থেকে আবার গেলেন রাজশাহীতে। আমার ছোটবেলা কেটেছে রাজশাহীতে। রাজশাহী কলেজের স্কুলের ছাত্র ছিলাম আমি। তো আসলে আমাদের ছাত্র জীবন থেকে আমরা দেখে এসেছি যে একটা বৈষম্যর চরম বিকাশ ঘটেছিল। এবং আমি রাজশাহীতে, আমার বাবা আবার রাজশাহী কলেজের প্রফেসর এবং সেই সময় উনি কিউরেটর ছিলেন রাজশাহী মিউজিয়ামে। এবং সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজশাহীতে একটা মিটিংয়ে গিয়েছিলেন এবং মিউজিয়ামটাতে অনুষ্ঠান হয়েছিলেন। তো আমি সেখানে থাকার সৌভাগ্য অর্জন করেছিলাম। আমার বাবা কিউরেটর ছিলেন সেই মিউজিয়ামে। তো সেখানে উনি যেভাবে কথা বলবেন, আমি যদিও বয়সে তখন ছোট,
কিন্তু আমার মনের অবচেতন মনে একটা দাগ কেটে গেছে বঙ্গবন্ধু সম্বন্ধে। এবং এই লোকটার কথা পরে বাবার কাছে শুনেছি যে উনি কি বলতে চান এবং কি করেন এবং কেন দেশের জন্য এইভাবে কাজ করছেন। তো তখন থেকে আমরা উপলব্ধি করলাম যে আমি এবং আমার ভাইয়েরা আমরা করতাম যে দেশ এবং জাতির জন্য আমাদের কিছু করণীয় আছে। ছাত্র জীবন থেকেই আমি আহ, ছাত্র আন্দোলনের সাথে জড়িয়ে পড়লাম। আমার প্রথম আন্দোলন হচ্ছে আমি গ্রেপ্তার হই সেই আইয়ুব বিরোধী একটা আন্দোলন। আইয়ুব বিরোধী আন্দোলনে 61-তে আমি কারণ বাজারের সামনে সামরিক বাহিনীর কাছে গ্রেপ্তার হই। আমরা 10-12 জন। তারা গাড়িটা রেখে বলে যে কারাগার গ্রেপ্তার হতে চাও তারা আসো। আমরা ওদের একটা গেট বানানো ছিল আইয়ুব খান স্বাগতম জানি, কারণ বাজার রেল গেট ছিল তখন। তো আমরা সেটাতে আগুন লাগিয়ে দিই। এরপরে মিলিটারি এসে আমাদের ঘেরাও করে ফেলে, পাকিস্তানি মিলিটারি। তারা বলে যে গাড়িতে উঠো, যারা যারা অ্যারেস্ট হতে চাও তারা গাড়ি উঠে। তো আমরা কিন্তু উঠে গেলাম তখন। এই আমার প্রথম গ্রেপ্তার এবং সরাসরি তারা ক্যান্টনমেন্টে নিয়ে গেল এবং ক্যান্টনমেন্টে আমরা 3 দিন ছিলাম। 3 দিন পরে আমাদের থানায় দিয়ে দিয়েছে এবং থানার থেকে আমরা জামিনে বেরিয়ে এসেছি। তো এই ঘটনা এরপরে যেমন শিক্ষা আন্দোলন, এর পরবর্তী পর্যায়ে 69-এর গণ আন্দোলন, বিভিন্ন সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়েছি। এবং আমরা যত বড় হচ্ছি, ছাত্র জীবন, স্কুল জীবন শেষ করে কলেজ জীবন, ইউনিভার্সিটি জীবনে প্রবেশ করছি, তখন বৈষম্যের যে বিকাশ আমাদের দেশের যারা চাকরি করছে, সাধারণ ছাত্ররা পাশ করে বেরিয়ে যাচ্ছে, তাদের কর্মসংস্থান হয় না। এবং আমরা মেজরিটি হওয়ার পরও যে কথাগুলি বঙ্গবন্ধু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন জাতির কাছে, যে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, এই বৈষম্যগুলি আমাদের প্রতিহত করতে হবে। এর পরবর্তী পর্যায়ে উনি আগরতলা ষড়যন্ত্র মামলায় পড়লেন 6 দফা ঘোষণার পরে। মানে মোদ্দা কথা, সর্বোপরি জাতিকে একটা উদ্দীপনার ভিত্তিতে এর আগেই কিন্তু আমরা উপলব্ধি করেছিলাম, যুক্ত ফ্রন্টের সরকার যখন ক্ষমতাচ্যুত হয়, তাদের সামরিক শাসন জারি করে আইয়ুব খান যখন ক্ষমতাচ্যুত করে, তখনই কিন্তু দেশের মানুষ বুঝে গিয়েছিল যে না, এই পাকিস্তানের সাথে থাকা সম্ভব না, কারণ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এবং গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার এসছে যুক্ত ফ্রন্টে, সেইটাকে কিভাবে তারা 92 ক ধারা জারি করে বাতিল করে দিল ইস্কান্দার মির্জা। এরপরে সামরিক শাসন আসলো এবং অত্যাচার বিপরীত চলল। আইয়ুব খানের সেই 10 বছর আমরা তো অতিক্রম করলাম সংগ্রাম আন্দোলনের ভিত্তিতে। এই পুরো 10টি বছর বাংলাদেশের ছাত্র সমাজ আন্দোলনে ছিল। নেতৃবৃন্দ কখনো বাইরে, কখনো জেলে, কারাগারে ভুগছেন। সর্বশেষে তো বঙ্গবন্ধু 6 দফা দিয়ে আগরতলা মামলায় জড়িয়ে পড়লেন। তখন আমরা মোটামুটি একটা রূপরেখা তৈরি করে ফেলেছিলাম যে না, আর কোনো আমাদের বেরিয়ে আসার বা পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। দেশকে যদি বাঁচাতে পারি তো এইটাই সুযোগ, একটা চরম আঘাত এদের উপরে হানতে হবে। এবং এর জন্য কিন্তু ছাত্র সমাজের ভিতরে প্রচুর প্রস্তুতি ছিল। যেমন আমরা বলতে হয়, স্মরণ করতে হয় মরহুম শেখ ফজলুল হকের কথা, তখন ছাত্র নেতা ছিলেন তিনি আমাদের। এরপরে সিরাজুল আলম খান সাহেব, তারা কিন্তু অনুপ্রাণিত করেছেন আমাদের বারে বারে। এবং মনি ভাই অ্যারেস্ট হয়েছেন, আব্দুল রাজ্জাক সাহেব রাজ্জাক ভাই অ্যারেস্ট হয়েছেন, অন্য অন্য নেতৃবৃন্দ নুর আলম সিদ্দিকী অ্যারেস্ট হয়েছেন। শুধু সিরাজুল আলম খান গ্রেপ্তার হননি, তিনি বাইরে ছিলেন এবং তিনি পরিচালনা করেছেন আন্দোলনগুলো। তো সেইখানে উনি একটা জিনিস আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। আর বঙ্গবন্ধু তো তখন আগরতলা মামলায় ওনার বিরুদ্ধে ওনার মুক্তির জন্য আন্দোলন চলছে, যে এই দেশের স্বাধীনতা ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই, আর বঙ্গবন্ধুকে জীবিত বের করে নিয়ে আসা যাবে না। তো যাই হোক, এই আন্দোলন যখন চরম আকারে ধারণ করলো, আমরা একটা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম যে আমাদেরকে হয়তো এই যে মুক্তিযুদ্ধ শুরু হবে 25 তারিখে, সেটা না, বা 26 তারিখে আমরা যুদ্ধ ঘোষণা করবো সেটা না, তার পূর্বের থেকেই আমাদের একটা প্রস্তুতি ছিল যে আমরা একটা কিছু ঘটতে পারে, আমরা সেই জন্য প্রস্তুতি নিচ্ছি। তো যাই হোক, এর ভিতরে 70-এ আমার একটা মামলা হয়। তখন পাকিস্তান, বাঙালি বিহারের একটা রায়েট হয় পূর্ব পাকিস্তান বাংলাদেশে। এবং সেইখানে আমি, আমার বন্ধু কামরুল আলম খান খসরু এবং আমার ভাই সেলিম জাহান সহ আমরা 10-12 জন আসামি হই। এবং ওইখানে এক পাকিস্তানি ইপিআর এর ক্যাপ্টেন তিনি মারা যান এবং সেই মারার কেস আমাদেরকে দেওয়া হয় এবং আমাদের অ্যাবসেন্সিয়ারের অনুপস্থিতিতে 14 বছর জেল দেওয়া হয় এবং আমরা সেই জেলের ফেরার আসামি হয়ে পলাতক থাকি।
এর ভিতরে কিন্তু আমরা আন্দোলন চালিয়ে গেছি। এর ডিএফআই আমাদের খুঁজছে বিভিন্ন জায়গায়, আমরা কিন্তু সে কোনো জায়গায় বসে থাকিনি। আর আমাদের সবচেয়ে বড় ছাত্র সমাজের, যুব সমাজের যে সবচেয়ে বড় এটা ছিল যে কোনো বাধা বিপত্তি আসলে তারা কিন্তু ঘরে চুপচাপ বসে থাকতো না। যেমন ওয়ারেন্ট হয়েছে, মামলা হয়েছে, জেল হয়ে গেছে, অনেকের অ্যাবসেন্সিয়া ফাঁসি হয়ে গেছে অনুপস্থিতিতে, তারা কিন্তু বসে না থেকে সংগঠন করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে আগামী দিনের একটা পতাকার জন্য, একটা দেশের জন্য, সংগ্রামের জন্য। তো প্রত্যেকেই কাজ করে গেছে যে যে অবস্থান থেকে পেরেছে। আমিও সেই একটা অংশের, ক্ষুদ্র অংশের একজন সাধারণ কর্মী হিসাবে আমি কাজ করেছি। এবং আমি গ্রেপ্তার হলাম ইকবাল হল থেকে। গ্রেপ্তার হওয়ার পরে আমি এবং আমার ভাই সেলিম গ্রেপ্তার হলে, কামরুল আলম খান খসরুকে গ্রেপ্তার করতে পারিনি, সে পালিয়ে গেছে। তো জেলে আমরা গ্রেপ্তার হলাম, আমাদের ট্রায়াল হলো মার্শাল কোর্টে, এবং আমার আর সেলিম ভাইয়ের ফাঁসি হলো, আমার বড় ভাই। এবং ওই অবস্থায় মার্চ মাসের 1 তারিখে আমি জেলখানা থেকে স্কেপ করতে পারি 71-এ। মার্চে স্কেপ মানে জেলখানা ভেঙে বেরিয়ে এসেই আমরা যুদ্ধে অংশগ্রহণ করি এবং ইকবাল হলে চলে আসি। সেইখান থেকে আমাদের সমস্ত প্রস্তুতি শুরু হয়, ট্রেনিং দেওয়া শুরু হয়। আমরা নিজেরাই অস্ত্র জোগাড় করি বিভিন্ন জায়গার থেকে, সেগুলি দিয়ে জহুরুল হক হলে, জগন্নাথ হলে, লোকে হলে, এইসব জায়গায় ট্রেনিংয়ের কাজ শুরু হলো। কেরানীগঞ্জে আমরা বিকল্প একটা ট্রেনিং ক্যাম্প করলাম। সেই ট্রেনিং ক্যাম্প একটা হচ্ছে নেকরোজবাগ, আমার নিজের বাড়ি যেটা, এবং পলাতিয়ায় বোরহানুদ্দিন আহমদ গগন সাহেবের বাড়ি, আমাদের প্রাক্তন সংসদ সদস্য, তিনি মারা গেছেন, ওনার বাড়িতে। এই দুইটা জায়গায় আমাদের আমরা কিছুক্ষণের মধ্যে একটা ব্রেকে যাব। হ্যাঁ, ব্রেকের আগ পর্যন্ত মানে আপনার কথা শুনি কিছুক্ষণের মধ্যে যাব। আর যে হ্যাঁ, এখনই ব্রেকে যাচ্ছি, কিছুক্ষণ ব্রেকের পর আবার আপনার সেই যুদ্ধের কথা শুনবো। আমরা একটা ব্রেকে যাচ্ছি, ধন্যবাদ, সাথেই থাকেন। ধন্যবাদ দর্শকবৃন্দু, এতক্ষণ অপেক্ষা করার জন্য। বিজ্ঞাপন বিরতির পর আবার আমরা ফিরে আসলাম আমাদের নিয়মিত আয়োজন, আমাদের ডাকা। এটা লন্ডন থেকে সরাসরি প্রচার করা হয়, এবং যারা এই মুহূর্তে টিভির সামনে বসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, একজন দেশবর্ণ রাজনীতিবিদ, জনাব মোস্তফা হোসেন মন্টু। আমরা আবার ওনার কাছে ফিরে যাচ্ছি সেই মুক্তিযুদ্ধের কথা শোনার জন্য। মন্টু ভাই, প্লিজ। আচ্ছা, সেই যে কথা বলছিলাম যে জেল থেকে বেরিয়ে আসলাম, তখনই কিন্তু জেলের ভিতরে আমাদের মোটামুটি বাইরের সাথে একটা যোগাযোগ হয়ে গেছে, এবং পরবর্তী পর্যায়ে আমাদের করণীয়, আমরা কিন্তু একটা প্রোগ্রাম করে ফেলেছি। আমরা কিন্তু ফাঁসির আসামি, মানে আমাদের ফাঁসি হবে কিছুদিন পরে। তারপরে কিন্তু আমাদের সাথে যারা সহকর্মীরা ছিল তাদের ভিতরে কোনো ভীতি ছিল না, যারা কারাগারে আছে, জেলে আছে। বিশাল সাহসিকতার ব্যাপার, মানে এটা বলতে হয় বিশাল সাহসিকতার ব্যাপার যে আপনারা জেল থেকে পালিয়ে এসেছেন দেশকে বাঁচানোর জন্য, মৃত্যুর পরোয়ানা করেন নাই, দেশ বাঁচানোর উদ্দেশ্য ছিল আপনাদের সেই সময়। আমার সাথে যারা ক্রস করতে গেছে, জেল টপকাতে গেছে, তাদের ভিতরে বেশ কয়েকজন মারা গেছে, প্রায় 20-25 জনের মতো মারা গেছে, আর আমরা প্রায় 100 জনের মতো বেরিয়ে আসতে পেরেছিলাম। তো যাই হোক, তো পরবর্তী পর্যায়ে আমরা জহুরুল ঘরে আসলাম, এবং সেখানে এসে আবার ছাত্র সবার সাথে নিয়ে আমি করলাম। তো সেই সময় আমরা দেখেছি যে কাকে ছাড়িয়ে কে যাবে, প্রত্যেকের জন্য দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য একটা মানে উদ্যমী যুবক, মানে দেশকে যে কোনো বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে। কারণ আমরা প্রত্যেকে উপলব্ধি করছিলাম যে আমাদের দেশের তরুণ সমাজের পড়াশোনা শেষ করে কোনো কর্মসংস্থানে যাবে, কোনো ব্যবসা করবে। যেমন একটা মধ্য কথা বলি, যে কাউকে যদি ব্যবসা করতে হয়, কোনো দোকানদারি করতে হয়, তাহলে সে দোকানে কর্মচারী হিসাবে বসতে হবে, সে মালিক হয়ে বসতে পারবে না, কারণ মালিকটা হচ্ছে অবাঙালি। কাউকে যদি কারখানায় যেতে হয় তাহলে শ্রমিক হিসাবে যেতে হবে, মালিক হিসাবে সে যেতে পারবে, কারণ মালিক হবে অবাঙালিরা। সরকারি চাকরিতেও তাই। যেমন আমরা মেজরিটি পপুলেশন, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ওরা কিন্তু বেশি নিয়ে যাচ্ছে সংখ্যায় আমাদের চেয়ে। আমাদের সংখ্যা খুবই কম, নগণ্য, 25% বলা যায় না, সামরিক বাহিনীতে তো নাই। মানে সেই অবস্থার ভিতরে মানুষের ভিতরে যে একটা বিতৃষ্ণা সৃষ্টি হয়েছে যে আমাদেরকে এইভাবে
এদিকে আমাদের পাট, আমাদের কাগজ, যেমন ছাত্র সমাজের ভিতরে একটা বিক্ষুব্ধ অবস্থা এই জন্য যে আমাদের এখানে কাগজ উৎপাদন হয়, সেই কাগজ আমরা কিনি 10 আনা দিস্তায় কর্ণফুলী পেপার মিল থেকে। জি আর পশ্চিম পাকিস্তানে ভর্তুকি দিয়ে দেওয়া হয় 6 আনা দিস্তা। একই পাকিস্তানে বাস করি, 120 টাকা সোনার দর হচ্ছে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানে, আর 100 টাকা ভরি হচ্ছে পশ্চিম পাকিস্তানে। মানে মন্টু ভাই আপনাকে বৈষম্যের একটুই বলি, চরম। হ্যাঁ একটু কথা বলি যে আসলে আমাদের দেশ ভাগ হয়েছে 47 সালে, যেটা দেশ ভাগ হয়েছিল মূলত ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, কিন্তু এখানে কিন্তু একটা বিশাল ব্যাপারকে আমরা এড়িয়ে গিয়েছিলেন তখনকার যারা ছিলেন দেশভাগে, বাঙালির ঐতিহ্য, ইতিহাস, কালচার, যার উপর বাঙালি জাতি আমরা গর্ব করি, সেইটা কিন্তু কোনোভাবেই ছিল না। কারণ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মধ্যে আমাদের সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক নাই, আমাদের ইতিহাস ঐতিহ্য কোনো কিছু নাই, শুধু ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিলাম আমরা, ভাই ভাই হয়ে একসাথে থাকবো। কিন্তু সেই স্বাধীনতা মানে ভাগের পর থেকে 52 সালে সে ভাষা আন্দোলন প্রথম থেকে তারা আমাদের সংস্কৃতির উপর আঘাত আনলো, যে ভাষা, মায়ের ভাষা সংস্কৃতির উপর আঘাত আনলো। আমাদের যে মহৎ উদ্দেশ্য ছিল আমরা ধর্মের ভিত্তিতে একসাথে থাকবো, কিন্তু তারা কিন্তু কখনো সেই ব্যাপারটা দেখেনি। আপনি যেটা বললেন, আমাদের এখানে কাগজ উৎপাদন হয়, আমরা সংখ্যাগরিষ্ঠ লোকজন পূর্ব পাকিস্তানে, কিন্তু আমাদের জিনিস তাদের ওখানে বিক্রি হয় কম দামে, আমরা কিনি বেশি দামে, আমরা উৎপাদন করে আমরা কিনি বেশি দামে। তারপর সামরিক বাহিনীতে আমাদের লোকজন ছিল না, এবং ক্রিকেট খেলা যেটা জনপ্রিয় সেখানে শুধু একমাত্র একজন খেলোয়াড় ছিলেন। এই যে যে বৈষম্য, আসলে এটা আমাদেরকে মানে এখনও পীড়া দেয় যে একই জাতি, যে জাতির ভিত্তিতে, মুসলিম জাতির ভিত্তিতে ভাগ হলাম, সেইখানে আমাদের কোনো কিছুই ছিল না। জি মন্টু ভাই ধন্যবাদ। জি আপনি বলেন। না, আমি বলছিলাম যে যে বৈষম্য একটা চরম বিকাশ সেখানে ঘটেছিল, যে কারণে মানুষ ক্ষুব্ধ হয়েছিল, মানুষ বুঝেছিল যে না, মুজিব যা বলছে এটা তো সঠিক, সে তো জনগণের কথা বলছে, সাধারণ মানুষের কথা বলছে, জি মুক্তির কথা বলছে। জি মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওনার পিছে সবাই চলে আসলো, এবং অনেক বড় বড় নেতা ছিলেন, কারোর পাশে কিন্তু মানুষ যে দাঁড়ায় নিতে পারে। বঙ্গবন্ধু, তখন বঙ্গবন্ধু হন নাই, ওনার পাশে দাঁড়িয়েছে। তো এখন এই যে একটা বৈষম্যের চরম অবস্থা, এর থেকে পরিত্রাণের উপায় খুঁজতে খুঁজতে মানুষ একটা চরম সিদ্ধান্ত নিয়েছে 70-এর নির্বাচনে, জি যখন সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য পদ বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পেয়ে গেল, সেইখানে আমরা দেখলাম যে তাদেরকে ইগনোর করা হলো। সেই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার, সেই সংসদ সদস্য, তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হলো না। ভুট্টো সাহেবের নেতৃত্বে ওইখানে একটা সরকার গঠন করার পায়তারা চললো, এবং ছলে বলে কৌশলে তিনি ক্ষমতা গ্রহণ করার চক্রান্ত করলেন, এবং তিনি এইখানে এসে সময় কিল করলেন, সামরিক বাহিনী এখান সোলজার পাঠানো শুরু করলো। মোটামুটি আমরাও বুঝে গেলাম যে না, আর কোনো হচ্ছে না। 7ই মার্চে বঙ্গবন্ধু সরাসরি ঘোষণা দিয়ে দিলেন। মন্টু ভাই আমরা 1 মিনিট পরে আবার একটা বিজ্ঞাপন বৃদ্ধিতে যাব, আমরা 1 মিনিট পর আবার একটা বিজ্ঞাপন বৃদ্ধিতে যাব। জি আপনি বলুন। তো 7ই মার্চের ঘোষণার পরে আমরা সেই বাণীটা নিয়ে চলে আসলাম, এবং চূড়ান্তভাবে প্রস্তুতি নেওয়া শুরু হলো গ্রামে গঞ্জে, প্রত্যেক জায়গায়, মাঠে ময়দানে ট্রেনিং, বিভিন্ন জায়গায়। আমাদের ট্রেনিংটা কিন্তু আরো আগে শুরু হয়েছিল। তো এখন আমরা এই বঙ্গবন্ধু 7ই মার্চের পরে এটা ওপেন হয়ে গেল, পাবলিকলি হয়ে গেল, এবং উনি যে ঘোষণা দিলেন যে ব্যাংক চলবে, বন্ধ জি মন্টু ভাই, থাকবে। হ্যাঁ আমরা একটু ব্রেকে যাচ্ছি দর্শকবিন্দু, আমরা একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর আবার আপনাদের মাঝে ফিরে আসবো। ধন্যবাদ। দর্শক, আজারের বিরতির পর আবারও আমরা ফিরে এলাম আমাদের নিয়মিত আয়োজন, আমাদের ডাকা দেখার জন্য। এতক্ষণ আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য অনেক ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি বাংলাদেশ থেকে সরাসরি সম্পৃক্ত বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমান্ডার মন্টু ভাইয়ের কাছে। মন্টু ভাই প্লিজ। আচ্ছা, তারপরে সরাসরি চলে আসি 25শে মার্চ। পাকিস্তান হানাদার বাহিনী সমস্ত আলোচনা ভেঙে দিয়ে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়লো, এবং ওই রাত্রে প্রায় 25,000-এর মতো ঢাকা শহরে মানুষ মারা গেছে, এবং সমস্ত মানুষ রাত্রের থেকে শুরু হলো নৌকা পার হয়ে, কেউ সাঁতরিয়ে কেরানীগঞ্জে আশ্রয় নিল।
এবং 2রা এপ্রিল পর্যন্ত কেরানীগঞ্জে প্রায় 3-4 লাখের উপরে লোক আশ্রয় নিয়েছে। এর ভিতরে যেমন 26 তারিখে তাজউদ্দিন আহমদ, তারপরে ব্যারিস্টার আমিরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, তারপর কামরুজ্জামান সাহেব সহ, মালিক উকিল সাহেব সহ অনেকেই কেরানীগঞ্জ চলে আসলেন। সে মোটু ভাই, আমি যতটুকু শুনেছি, কারণ আমার সেই সৌভাগ্য হয়নি, মুক্তিযুদ্ধের সময় আমার জন্ম হয়নি, যে মূলত যে মুক্তিযুদ্ধ প্রথম যে ট্রেনিংটা কেরানীগঞ্জের 2টা জায়গাতে শুরু হয়েছিল, যেমন আপনার বাসায় নাকরজবাগ এবং কলাতিয়া, যে কলাতিয়াতে শুরু হয়েছিল। এবং শুনেছি বঙ্গবন্ধু সহ বিশিষ্ট রাজনীতিবিদরা কেরানীগঞ্জে আশ্রয় নেওয়ার কথা ছিল। পাকিস্তান বাহিনী যদি কোনো ধরনের আক্রমণ চালায়, সবাই কেরানীগঞ্জ আশ্রয় নেবে। এবং মূলত ঢাকা শহরে হানাদার বাহিনী যে আক্রমণ চালিয়েছে, আপনি কিছুক্ষণ আগে বললেন যে 25,000 লোককে এক রাত্রে হত্যা করেছে, বাকি লোক কিন্তু সবাই কেরানীগঞ্জে আশ্রয় নিয়েছিল। বাকি লোকজন নৌকায় সাঁতরিয়ে কেরানীগঞ্জে আশ্রয় নিয়েছিল এবং মূল যুদ্ধটা কেরানীগঞ্জে হয়েছে। এবং সেই কেরানীগঞ্জের আপনি একজন মুক্তিযোদ্ধার কমান্ডার, গর্ব হচ্ছে আমার, আমি আপনার সাথে কথা বলছি, আমি গর্বিত আপনার সাথে কথা বলে। সেই মুক্তিযোদ্ধার কমান্ডার আপনি কেরানীগঞ্জের, এবং সেই কেরানীগঞ্জে যে আপনি তার পরবর্তীতে আপনি পাকিস্তান হানাদার বাহিনীর সাথে কিভাবে সম্মুখীন যুদ্ধে অবতীর্ণ হলেন, এবং সেই স্মৃতি নিয়ে যদি আপনি কিছু বললেন প্লিজ। আমি সেটাই বলছি, জি, ওনারা আসলে এবং ওনাদেরকে নিরাপদ স্থানে আমি সরিয়ে দেওয়ার দায়িত্ব ছিল। আমি গগন ভাইয়ের বাসা কলাতে একটু দূরে, সেই জায়গায় আমি সরিয়ে দিই। এর পরবর্তী পর্যায়ে শেখ ফজলুল হক মনি বললেন যে বঙ্গবন্ধু আসার কথা, তো উনি বোধহয় দোলেশ্বর আসতে পারেন। দোলেশ্বর আমাদের একটা গ্রাম, এখানে আমাদের তদানীন্তন এমপি হামিদুর রহমান সাহেব, জি হামিদুর, বর্তমান এমপি বিপু সাহেবের বাবা, বাবা, হ্যাঁ। জি জি। তো সেখানে তা আমি মনি ভাইকে মোটরসাইকেলে পিছিয়ে বসিয়ে নিয়ে প্রায় 14-15 কিলোমিটার হবে সেই রাস্তা থেকে, জি, আমরা আইলের উপর দিয়ে, ইসের উপর দিয়ে, হ্যাঁ, তখন রাস্তা ছিল না, জি, রাস্তা তো ছিল, কোনো রাস্তা ছিল না। তো সেখানে যাওয়ার পর আমরা খবর পেলাম যে না, বঙ্গবন্ধু আসেননি, আসার কথা ছিল এবং বলেছিল না হামিদ ভাইকে যে আসবে, কিন্তু উনি আসেননি, হামিদ ভাই বললেন না। আমরা ফেরত চলে আসলাম। তারপরে এসে সবাইকে পার্টনার করে দিলাম। আমি 2রা এপ্রিল আমি, নুরুল আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আমরা ছিলাম এখানে। তো রবত ছিল, আসাম আব্দুল্লাহ। তো 2রা এপ্রিল পাক হানাদার বাহিনী আমাদের উপর আক্রমণ চালালো। আমি কিন্তু 26 তারিখে কেরানীগঞ্জে আক্রমণ চালালো। 2রা এপ্রিল মানে পাকিস্তান হানাদার বাহিনী কেরানীগঞ্জে এসে আক্রমণ চালালো। হ্যাঁ, কিন্তু 2রা 26 তারিখে কিন্তু 26শে মার্চ আমি কেরানীগঞ্জ থানা দখল নিয়েছি। পুরো কেরানীগঞ্জ থানায় আপনি দখল করে ফেলেছেন। ছেলেরা যুদ্ধ করছে, তাদেরকে সে নিজে খাদ্যগুলি নিয়ে নিজে আসছে, বাসায় কেউ নাই, তিনি নিজে জীবনের কোনো পরোয়া না করে। তো মানুষের মনের ভিতরে এই ধরনের অনুভূতি সৃষ্টি হয়েছিল, এবং সেই অনুভূতি যদি মানুষের ভিতরে না আসতো, আজকে কিন্তু দেশ স্বাধীন হতো। আমার কাছে দুঃখ লাগে যে এই যে গ্রামের মানুষগুলো আমাদের জন্য এত কিছু করলো, আমরা কিন্তু তাদের জন্য করতে পারিনি। আমাদের জীবনে যদি সবচেয়ে বড় ব্যর্থতা থাকে, যে এইটাই সবচেয়ে বড় ব্যর্থতা, যে আমাদের সহমুক্তিযোদ্ধা এখনো তারা কৃষক, এখনো তারা সাধারণ নাগরিক, ঠিক ওই গ্রামগঞ্জে পড়ে আছে। ঢাকা শহরে তারা অপারেশন করে গেছেন, বিভিন্ন জায়গায় অপারেশন করেছেন, যখন যেটা বলা হয়েছে নিজেরা জীবন উৎসর্গ করেছে। কিন্তু আমরা স্বাধীনতার পরবর্তী পর্যায়ে তাদের যে মর্যাদাটা দেওয়া, যে জায়গায় তাদের অবস্থান থাকার কথা ছিল, যেখানে থাকার কথা ছিল, সেটা আমরা করতে পারিনি। সেটাই আমাদের সবচেয়ে বড় দুঃখ, যে আমরা সাধারণ মানুষকেও দিতে পারিনি এবং এই মুক্তিযোদ্ধাদেরও দিতে পারিনি। এখন দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু এর সাথে অমুক্তিযোদ্ধা অনেক চলে আসছে, পত্রপত্রিকাতে হ্যাঁ দেখা যায়। মানে এক শ্রেণীর, বোঝা যাচ্ছে যে এক শ্রেণীর লোক, আর স্বাধীন দেশ যারা স্বাধীন করলো, যারা জীবন দিল, লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে যে আমরা স্বাধীনতা পেলাম, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে, যেই মুক্তিযোদ্ধাদের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি, সেই মুক্তিযোদ্ধাদের প্রকৃত মূল্যায়ন হচ্ছে না। যারা রাজনীতি করছেন, কথাটা বলতে, যারা রাজনীতিবিদরা আজকে এই আমাদের যে স্বাধীনতা সেই সফল ভোগ করছেন, তারা সেটার ভোগ করছেন, কিন্তু যারা দেশের জন্য জীবন দিলেন, দেশের জন্য পঙ্গু হয়ে আছেন, তারা সেই স্বাধীনতা পাননি। না, সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যারা মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল, বরঞ্চ পরোক্ষ এবং প্রত্যক্ষ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা কিন্তু আজকে বিশাল পুঁজিপতি, কোটিপতি। তারা বড় বড় ব্যাংক ঋণ খেলাপি, তারা শিল্পপতি, তারা দেশ মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছে, এবং সমাজের সব স্তরে একটা দুর্নীতির বিশাল প্রভাব। সাধারণ মানুষ আজকে চিকিৎসা নিয়ে করোনা মানুষ মারা যাচ্ছে। আপনাদের লন্ডনেও করোনা, ইংল্যান্ডেও করোনা, আপনাদের অনেক ক্ষতি হয়ে গেছে ওখানে, আমরা সমবেদনা জানাই। আমাদের এখানে চলছে। মানে আমাদের হাসপাতালগুলির অবস্থা করুন, এবং যারা সরকারি অনুমোদন নিয়ে বিভিন্ন ব্যক্তি
কিভাবে সার্টিফিকেট বিক্রি করা, মাছ বিক্রি করা দেখেছি, জি। যা করছে এগুলো অকল্পনীয়। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, মানে যেটা মানবতাটা কোথায়? আপনারা একটা দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, দেশের যে অধিকার প্রতিষ্ঠা, পাকিস্তান হানাদার বাহিনী আমাদের যে প্রতি যে বর্বরতা চালিয়ে বৈষম্য ছিল, সেই বৈষম্য থেকে বের হওয়ার জন্য আপনারা জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন, কিন্তু সেই বৈষম্য এখনও আছে। যে এখন যেটা স্পষ্ট, আজকে 50 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই জায়গায় বসে গরিব লোক হসপিটালে চিকিৎসা পাচ্ছে না, মুক্তিযুদ্ধের আহত ওনারা চিকিৎসা পাচ্ছে না, না বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। যে আসলে 50 বছর পরও যে আমাদের যে স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা, আমরা একটা দেশ পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি, পাকিস্তান হানাদার বাহিনী থেকে মুক্ত হয়েছি, কিন্তু তখনকার যেই কুলাঙ্গার বলতে হয় শব্দটা, যে যারা পাকিস্তান হানাদার বাহিনীদেরকে সহযোগিতা করেছিল, আমাদের যে মুক্তিযোদ্ধাদেরকে ধরিয়ে দিয়েছিল, যে তারা কখনো চায়নি যে বাংলাদেশ স্বাধীন হোক, তারাই আজকে দেশে প্রতিষ্ঠিত। আপনি কিছুক্ষণ আগে বললেন যে সরাসরি বা পিছনে থেকে তারাই কিন্তু রাষ্ট্রের যে ক্ষমতার সাথে সম্পৃক্ত। এটা জাতির জন্য খুবই দুঃখজনক, হতাশজনক। আচ্ছা, একটা কলার আছে মন্টু ভাই, আমি একটু কলার সাথে কথা বলি। জি কলার প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। বিজয় দিবসের লাল গোলাপ শুভেচ্ছা এবং শ্রদ্ধা সালাম তো আমি স্যারকে জানাই। আমি এতটুকু বলতাম চাই, 1971 আমি আমার মায়ের গর্বে ছিলাম। আমার যে ডেট অফ বার্থ ইজ 1972 20 জানুয়ারি। বঙ্গবন্ধুর ভাস্কর্য কেন ভেঙে দেওয়া হবে? কেন ভেঙে দেওয়া হবে? ধন্যবাদ, ধন্যবাদ কলার। আজকে আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছি। আমরা আসলে মুক্তিযুদ্ধ, আমাদের সাথে আছেন বাংলাদেশের বর্ণ রাজনীতিবিদ এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধার কমান্ডার কেরানীগঞ্জের। ওনাকে আজকে আমরা মুক্তিযুদ্ধের কথা শুনবো। আজকে এই প্রসঙ্গে আমরা অন্য কোনো একদিন কথা বলবো। যে মন্টু ভাই প্লিজ। যাই হোক, আমরা দুঃখিত বঙ্গবন্ধুর ভাস্কর্য এইভাবে নষ্ট করাটা, এটা জাতির জন্য লজ্জাকর। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে যে বঙ্গবন্ধু সবার কোনো ব্যক্তি বা দলের না, তিনি সবার, জাতীয় তিনি সবার। সবচেয়ে যে বেশি ত্যাগ স্বীকার করেছেন, যে বলতে হয় 47-এর পর বাঙালি জাতির জন্য সবচেয়ে যে বেশি ত্যাগ স্বীকার করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার প্রতি শ্রদ্ধা। তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত, এবং যারা ধর্মীয় অনুভূতি দিয়ে সুরসুরি দিয়ে এগুলি করতে যাচ্ছেন, তারা বোধহয় সঠিক কাজটা করছেন, তাদের অনুভূতি আসা উচিত। যাই হোক, যে কথা বলছিলাম, যে আজকে আমাদের সেই সময়ে তরুণ সমাজ দেশ এবং জাতির ডাকে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আজকেও কিন্তু তরুণ সমাজকে সেইভাবে এগিয়ে আসা উচিত। আমরা দেখছি অনেক রাজনৈতিক দলে তরুণদের ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে, এবং অল্প বয়সী তরুণ যুবক, তাদের 2000-3000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, তাদের মানি লন্ডারিং আছে, বিভিন্ন ঘটনাগুলির সাথে তারা জড়িত হয়ে পড়ছে। তো এই যে একটা মানে রাজনীতিকে দুর্নীতি করার, মানে অপরাজনীতি শুরু হয়ে গেছে, এর হাত থেকে জাতিকে বের করতে হবে। এর থেকে যদি বের করতে না পারি, আমাদের কিন্তু বিপর্যয় অনিবার্য। সুতরাং তরুণ সমাজকে, যারা সুস্থভাবে দেশ এবং জাতির জন্য চিন্তা করে, সেই বঙ্গবন্ধুর 70-এর গণতান্ত্রিক নির্বাচন, সেই নির্বাচন অর্জন করতে গিয়ে 30 লক্ষ ভাই বোন প্রাণ দিয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি। সেই গণতান্ত্রিক অধিকার আদায় করতে গিয়ে যারা প্রাণ দিলেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে কোনো শোষণ, বঞ্চনা, দুর্নীতি, স্বজনপ্রীতি এগুলি থাকবে না, যেখানে মানুষ তার নিজের ন্যায্য অধিকারটা পাবে, যেখানে প্রত্যেকটা মানুষ এদেশের নাগরিক, তার বাঁচার অধিকার আছে, আইনের আশ্রয় পাওয়ার অধিকার আছে, প্রশাসনের কাছে তার আশ্রয় পাওয়ার অধিকার আছে। প্রশাসন আমাদের মালিক না, তারা জনগণের সেবক, জনগণের কর্মচারী। সুতরাং সেই হিসাবে তাদের কাছ থেকে পাওয়া, আর রাজনীতিবিদদের বুঝতে হবে যে তারা জনপ্রতিনিধি, আমরা জনগণের প্রভু না। তাদেরকে সেবা দেওয়ার ভিতর দিয়েই আমাদের রাজনীতি, যেটা বঙ্গবন্ধু, তাজউদ্দিন সাহেব, সৈয়দ সাহেব, ক্যাপ্টেন মুসলিম সাহেব, ওনারা বুঝিয়ে গেছেন, সারোয়ারদি ভাসানী, ওনারা বুঝিয়ে গেছেন রাজনীতি মানে জনগণের সেবক, জনগণের সেবক। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে জনগণের শোষক। আমাদের রাজনীতি, আমাদের বাংলাদেশের রাজনীতিতে চলে আছে জনগণের শোষক, যেটা। জি, যাই হোক, আমরা হ্যাঁ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছি। জি জি মন্টু ভাই, জি জি বলেন। না, আমি বলছিলাম রাজনীতি আগে ছিল ত্যাগের ভিতর দিয়ে। বঙ্গবন্ধু তার দেশে আমরা ত্যাগ করে গেছে জীবনকে, দেশ এবং জাতি। আর এখন হয়েছে ভোগের, যে আমরা কে কত ভোগ করতে পারলাম। সুতরাং এই পরিস্থিতি যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু বঙ্গবন্ধুর প্রতি আমাদের সম্মান দেখানো হবে না, আমাদের 30 লক্ষ শহীদের প্রতিও সম্মান দেখানো হবে। মন্টু ভাই, একটা প্রশ্ন আমার মাঝে, যেটা হলো আপনি 61 সালে
মানে এই প্রথম গ্রেফতার হয়েছিলেন। মানে আসলে যুদ্ধ শুরু হয়েছিল আপনার 61 সাল থেকেই, 71 সালে আপনি কিন্তু 61 সাল থেকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এই বৈষম্য বর্বরতা এদের বিরুদ্ধে। এবং তখন ছিলেন আপনি তরুণ, আপনার মতন লক্ষ লক্ষ তরুণরা ঝাঁপিয়ে পড়েছিল দেশ রক্ষার কারণে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে 2000 সালে আমাদের তরুণরা যে এখানে দেশপ্রেমে ঝাঁপিয়ে পড়বে, দেশের কল্যাণে কাজ করবে, তরুণরা কিন্তু সবাই দেশ ছেড়ে চলে আসছে। আজকে দেখেন অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, বিভিন্ন দেশে যারা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিবে, যারা সুশিক্ষিত হচ্ছে। আমরা একটা কলার আসছে, একটু কলারের কাছ থেকে শুনে তারপর আবার আসছি। জি কলার, প্লিজ বলুন। হ্যালো। জি কলার, জি আমরা শুনতে পাচ্ছি। জি আপনি প্রশ্ন করুন প্লিজ, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটা করুন প্লিজ, আপনার পরিচয় দিয়ে। জি কলার, আমরা শুনতে পাচ্ছি। ওকে, আমার নাম গোলাম মোস্তফা, এখানকার উদীচীর সভাপতি এবং সম্মিলিত জি আসসালামু আলাইকুম মোস্তফা ভাই। সভাপতি। জি আসসালামু আলাইকুম মোস্তফা ভাই। আপনাকে অভিনন্দন এবং আমাদের ঢাকা আজকের এই প্রোগ্রামটি করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের মহান নেতা এবং আমাদের সকলের গর্বের, এবং বাংলাদেশ যতদিন পৃথিবীতে থাকবে, বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যতদিন থাকবে, ততদিন আমাদের এই বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন মন্টু ভাই তার জীবনী আমাদের মাঝে থাকবে, আমাদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। মন্টু ভাই, আমাকে আপনার মনে থাকার কথা নয় জানি না, 42 বছর আগে আমি বাংলাদেশ ছেড়েছি। আমি মানে আমাদের কেরানীগঞ্জের সিরাজউদ্দিন আহমেদ আমার চাচা চেয়ারম্যান ছিলেন, তার ভাতিজা, এবং আমাদের বাংলাদেশ বার, ঢাকা বার অ্যাসোসিয়েশন যে প্রেসিডেন্ট মোহাম্মদ ইসরাফিল, আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ ইসরাফিল, তার ভাতিজা। এবং আমি মোহাম্মদ আলীর গ্রুপে ছিলাম, মুক্তিযুদ্ধ করেছি। জি মোস্তফা ভাই শুনতে পাচ্ছি। জি হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। জি বলেন। জি ধন্যবাদ হ্যাঁ মোস্তফা ভাই কলে আসার জন্য। যে মন্টু ভাই নিশ্চয়ই আপনি চিনতে পেরেছেন হ্যাঁ মোস্তফা ভাইকে, এখানে লন্ডনে উদীচীর সভাপতি, উনি আমাদের কেরানীগঞ্জের গর্বিত সন্তান। উনি ওইখানে আছেন এখন? জি উনি লন্ডনে আছেন। জি ধন্যবাদ মোস্তফা ভাই কলে আসার জন্য। জি মন্টু ভাই প্লিজ। হ্যাঁ, যেখানে আমরা যেটা বলছিলাম যে তরুণ সমাজ যেখানে নেতৃত্ব দিবে আগামীতে তরুণ সমাজ, সেই তরুণ সমাজ কিন্তু দেশ ছেড়ে চলে আসছে। তারা দেশে শিক্ষা গ্রহণ করে যে দেশের সরকার তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, একটা সময় তারা দেশ থেকে ছেড়ে পশ্চিমা দেশগুলোতে তারা স্থায়ী হচ্ছে। এর মূল কারণটা কি? দেখেন, একটা কথা বলি, বঙ্গবন্ধু বারে জেলে গেছেন, আবার জেল থেকে বেরিয়েছেন, জি কখনো ফাঁসির মঞ্চে গেছেন। কিন্তু আমাদের ছাত্র সংগঠনগুলো যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়গুলি আছে, কলেজগুলি আছে, সেখানে নির্বাচন হতো এবং সংসদ থেকে ছাত্র নেতৃত্ব বেরিয়ে আসতো। এবং ভাষা, আমাদের 52 ভাষা আন্দোলন বলেন, 69 গণ আন্দোলন বলেন, তার মাঝামাঝি যত আন্দোলন বলেন, সবগুলি কিন্তু ছাত্র নেতৃত্বের মাধ্যমে হয়ে আসছে। এবং ছাত্র প্রত্যেক বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চিটাগাং বিশ্ববিদ্যালয়, এইসব জায়গা থেকে। তো এখন আমরা দুঃখের সাথে বলতে হয়, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করার পরে এই পর্যন্ত একটা মাত্র নির্বাচন কয়েকদিন আগে হয়েছে, সেই নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়নি। ঢাকা ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটি নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি। সুতরাং এদিকে বিএনপির সরকার, আওয়ামী লীগের সরকার, জাতীয় এরা ক্ষমতায় এসছেন কিন্তু 91 থেকে, কিন্তু এর একটি মাত্র নির্বাচন হয়েছে সংসদে। তো আমাদের নেতৃত্ব, তরুণদের নেতৃত্ব বিকাশ হওয়ার যদি সুযোগ না করে দেওয়া হয়, তাহলে তো আমাদের নেতৃত্ব বিকাশিত হবে না। সেই সময় তারা সুযোগ পেয়েছে, ওইখানে শেখ ফজলুল হক মনি, সিরাজ আলম খান, আব্দুল্লাহ জাক, তোফায়েল আহমদ এবং অন্য নেতৃবৃন্দ যারা আছেন, বেরিয়ে এসছেন, তারা তৈরি হয়েছেন এবং তারা দেশকে নেতৃত্ব দিয়ে, বঙ্গবন্ধুর অবর্তমানে নেতৃত্বে এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু এখন যে নেতৃত্বে তরুণ সমাজে বেরিয়ে আসবে, সেই পরিবেশ কিন্তু আমরা তৈরি করতে পারছি না। আমরা আমাদের যুব শক্তি বা ছাত্র শক্তিকে আমরা নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে, নির্বাচনের হাতিয়ার হিসাবে, মিটিংয়ের লাঠিয়াল হিসাবে ব্যবহার করছি। কিন্তু দেশপ্রেমে উদ্বুদ্ধ তরুণ সমাজ, গণতন্ত্রের জন্য, দেশের করার জন্য, সেই জন্য কিন্তু এই তরুণ সমাজকে আমরা তৈরি করতে পারছি না। এইটা আমাদের ব্যর্থতা, রাজনীতিবিদদের ব্যর্থতা, রাষ্ট্রের ব্যর্থতা আমি বলবো।
যে এই ব্যর্থতার দায়ের থেকে আমরা কি অব্যাহতি পাবো না। ধন্যবাদ মন্টু ভাই। আমাদের সময় প্রায় শেষ, সময় শেষ হওয়ার পথে। আজকের এই প্রোগ্রামে বাংলাদেশ থেকে সরাসরি সম্পৃক্ত থাকার জন্য, আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা গর্বিত আপনাদের মতন মুক্তিযোদ্ধাদের এই সরাসরি লন্ডনে বসে, সারা পৃথিবী বসে দেখতে পেরে, আপনাদের কথা শুনে। যদি শেষের 30 সেকেন্ড আপনি আমাদের প্রবাসীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। অনেক কথা ছিল আসলে, আমার মনে হয় কয়েক ঘন্টা কথা বললে হয়, কথা বলা শেষ হবে না, কিন্তু সময় স্বল্পতায় আমরা পারছি না। অন্য আরেকদিন দীর্ঘ সময় নিয়ে আরও মুক্তিযুদ্ধের কথা শুনবো, ইতিহাস শুনবো। আজকে যদি প্রবাসীদের উদ্দেশ্যে আপনি শেষে 30 সেকেন্ড কিছু বলেন প্লিজ। আপনারা বিদেশে আছেন, অবশ্যই দেশের জন্য আপনারা খুব ভাবেন, চিন্তা করেন। দেশে আমরা কোভিড-19 আক্রান্ত, আর আপনারা তো ইংল্যান্ডবাসী প্রচণ্ডভাবে আক্রান্ত, এবং এইটা নিয়ে দিশাহারা হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাড়াতাড়ি আপনাদের আরোগ্য লাভ করুক, আপনারা যে ভ্যাকসিনটা পাচ্ছেন দ্রুত সেটা দিয়ে মুক্তি লাভ করুন, এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে বাংলাদেশের মানুষ দ্রুত বিনা পয়সায় এই ভ্যাকসিনটা পেয়ে যায় এবং এই চিকিৎসাটা পেয়ে যায় এবং এই করোনা মুক্ত হয়। এবং আপনারাও ভালো থাকেন, বিদেশে আছেন এবং দেশেও আসবেন। আপনাদের যে বিদেশে যে অর্জনটা, সেই অর্জনটা আপনারা দেশে এসে কাজে লাগাবেন এই কামনা করি, এবং আপনারা করছেন। আমাদের বিদেশে যারা থাকেন তারা প্রত্যেকেই শেষ দিকে সঞ্চয়টা নিয়ে দেশের জন্য কিছু করতে চান। আমরা কিন্তু পরিবেশ দিতে পারি না, এইটাও আমাদের একটা বড় ব্যর্থতা। আমরা আমাদের প্রবাসীরা যারা আছে তাদের এয়ারপোর্টে অনেক ধরনের হয়রানি করি। তো যাই হোক, এইগুলি যাতে না হয় আমরা এইখানে আমরা চেষ্টা করবো, এবং সরকারকে বলবো, যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো, এবং আপনারাও দেশকে ভালো করার জন্য অনেক সময় ভালো উদ্যোগ বিদেশ থেকে নেওয়া যেতে পারে, এবং নিচ্ছেনও আপনারা। সেই 71-এর মুক্তিযুদ্ধের সময় তো ইংল্যান্ড ছিল বাংলাদেশের দ্বিতীয় রাজধানী, এবং সেইখান থেকে। ধন্যবাদ মন্টু ভাই। আমাদের সময় শেষ, আমাদের সময় প্রায় শেষ, আরেকদিন আরও শুনবো। ধন্যবাদ দর্শকবৃন্দ এতক্ষণ আমাদের প্রোগ্রামে থাকার জন্য, ধৈর্য ধরে এই প্রোগ্রাম শোনার জন্য, এবং ইনশাল্লাহ আগামী শুক্রবার আবার আমরা ফিরে আসবো আমাদের নিয়মিত অনুষ্ঠান, আই1 টিভির নিয়মিত অনুষ্ঠান আমাদের দেখার জন্য। ধন্যবাদ।